আর যদি ফিরে আসে, যাই হোক না কেন, তাকে টাকার খোঁচাটা দিও নে। যদি চলে নাও যেত, এই কথা শোনার পর ঠিক চলে যাবে, তখন আমরা তাকে কেউ আটকাতে পারবো না। আটকে রাখার জোরও থাকবে না। আচ্ছা ছোট ঠাকুরপো, তুমি এত বড় কথাটা তাকে বললে, তাকে চোর বললে। তোমার মেজদার টাকা কি তোমার কোনো কাজে লাগেনি কো? তার টাকা কি তোমার জীবন প্রতিপালন করার জন্য একটু কাজে লাগেনি? যখন তোমার চাকরি ছিল না, তখন ওই একটা দুটো টিউশন করে তোমার জীবন চলতো। ওই সুদের টাকাতেই তো সংসার চলেছে। আজ পর্যন্ত আমরা ওই টাকাতেই খাই, আজীবন কাল ওই টাকা দিই, সুদের টাকাতেই তো আমরা চলি। তারপরেও তুমি এই কথা বলতে পারলে ছোট ঠাকুরপো? জানতাম মেজবতী, আমি ঠিক জানতাম শেষ পর্যন্ত তুমি গলে যাবে। শেষ পর্যন্ত একটা প্রতারক তোমাকে তোমার স্বামী বলল বলে তুমি একেবারে গলে জল হয়ে গেলে। ঠিক আছে, আমি টাকাটা নিয়ে আর কোনো কথা বলছি না। তবে হ্যাঁ, একটা কথা তোমায় বলে দিচ্ছি, দেখবে ওই ভদ্রলোক কিন্তু আর ফিরছে না। ভদ্রলোক ফিরবেন। এই মেয়ে, এই ভদ্রলোক যদি না ফেরে তুমি কি করবে? বাড়ি থেকে চলে যাবে তো? বলো বলো, চলে যাবে তো এই বাড়ি থেকে? বাবা, জাহ্নবী আমার বউ। তোমার যদি জাহ্নবীকে নিয়ে থাকতে অসুবিধা হয়, তাহলে আমি নিজে জাহ্নবীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। কিন্তু কথায় কথায় জাহ্নবীকে তুমি এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেবে না, এটা আমি তোমাকে শেষবারের মতন বলে রাখলাম। তুমি কি আমাকে ওয়ার্নিং দিচ্ছ নাকি? দিচ্ছি, এটাই আমার ওয়ার্নিং। দেখো, যেদিনকে এই মেয়েটা এই বাড়িতে এসছে না, আমি সেদিন থেকেই জানি আমাদের কপাল পুড়েছে। দেখো, এই মেয়েটা তোমাকে এই সংসার থেকে আলাদা করতেই এসেছে, সেটা আমি জানি। ভুল বলছি, ঠিক উল্টোটা। ও সবাইকে একসঙ্গে নিয়ে সংসার করতে এসেছে। ঘর ভাঙতে আসেনি। তুমি ওর সঙ্গে মানিয়ে নিতে পারছো না, সেটা তোমার প্রবলেম। তাহলে আমি চলে যাই। শুধু শুধু অশান্তি কেন করছো ছোটকা? এই অশান্তিটা করে তুমি কি খুব শান্তি পাচ্ছ? তুমি আমার বাবার সম্পর্কে খারাপ কথা বলছো, জাহ্নবীর সম্পর্কে খারাপ কথা বলছো, এমনকি আমার মাকেও তুমি উল্টোপাল্টা কথা বলছো। কেন? কি করেছি আমরা তোমার? শোনো, তোমার যদি আমাদের নিয়ে এতই ইরিটেশন হয়, তাহলে পরিষ্কার বলে দাও না যে তোমার আমাদের সঙ্গে বনিমানা হয় না। তাহলে বরং আমরাই আলাদা হয়ে যাই। তুই তুই এত বড় একটা কথা বলতে পারলি? তোর মুখে কথাটা আটকালো না? কি করবো বলো ছোটকা? কোথাও তো একটা শান্তির দরকার। আর যদি আমার বাবা ফিরে আসে, তুমি সেটা সহ্য করতে পারবে না। আমার বাবা যদি থাকতে চায়, তখন প্রতি মুহূর্তে তোমার সঙ্গে খটাখটি হবে। কিন্তু আমি তো আমার বাবাকে ফেলে দিতে পারবো না। আমার কাছে তো আমার মা বাবা সবচেয়ে দামি। আমি তো আমার মা বাবাকে নিয়ে থাকতে চাই, এবং তাই থাকবো। তার জন্য যদি তোমাদের সঙ্গ ছাড়তে হয়, তাহলে তাই করতে হবে। ছোটকা, তুমি যদি আমার বাবাকে অ্যাডজাস্ট করতে না পারো, তাহলে আমি কি করে তোমাকে অ্যাডজাস্ট করে চলবো বলো তো?
এই কথাটা তো তোমার ভেবে দেখা উচিত ছিল। বুঝতে পেরেছি, এই লোকটা একটা প্রতারক লোক, শেষ মুহূর্তে এসে তোদের সবার মন জয় করে নিয়েছে। আর এতগুলো বছর আপদে বিপদে আমি তোদের পাশে থেকেছি, বুক দিয়ে তোদেরকে আগলে রেখেছি, তার কোনো দাম নেই। হ্যাঁ, তার কোনো দাম তোরা দিলি না। তুমি নিজের দাম নিজে রাখতে পারোনি, লোকে কি করবে বলো? দাম তো তোমার রাখার কথা ছিল। তুমি কি নিজের দাম রাখতে পারলে? পারলে না। সমানে নিজেকে সকলের সামনে ছোট করে যাচ্ছ। সকলের সামনে নিজের দাদাকে তুমি চোর অপবাদ দিচ্ছ। এরপরেও মেজদি ভাই তোমাকে সহ্য করছে, তোমাকে ঠাকুরপো বলে ডাকছে, সম্বোধন করছে। আমি যদি হতাম না, তোমার মুখ পর্যন্ত দর্শন করতাম না। এই শোনো, তোমার সঙ্গে কথা হচ্ছে না কিন্তু। কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলছি। তুমি আমার স্বামী, এটা ভাবতে আমার লজ্জা করছে। হর্ষর সামনে আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। একটা ছেলের সামনে দাঁড়িয়ে তার বাবাকে যা নয় তাই তুমি অপমান করে যাচ্ছ। কেন বলো তো? কি প্রমাণ আছে তোমার কাছে? কোনো প্রমাণ আছে যে মেজদা ওই 10,000 টাকা নিয়েছে? তার মানে আমি মিথ্যে কথা বলছি? না বাবা, তুমি মিথ্যে কথা বলছো না, কিন্তু তুমি একটু মনে করে দেখো, তুমি নিশ্চয়ই টাকাটা অন্য কাউকে দিয়েছো। সেই একটা লোক এসেছিল না, তুমি তো তাকে কিছু টাকা গুনে দিলে। হ্যাঁ ঠিকই তো, জাহ্নবী তো ঠিকই বলছে। একটা লোক কি একটা বাক্স নিয়ে এসে তোমায় দিল, তুমি সেই টাকাটা দাওনি তাকে? হতে পারে। হতে পারে কেন বলছো ছোট ঠাকুরপো? দিয়েছো যখন তখন বলোই না যে টাকাটা দিয়েছো। অন্তত ছেলের সামনে তার বাপের চোর অপবাদটা তো তুলে নাও। এরপর মানুষটা আসে না আসে, সে টাকা চুরি করে নিয়ে চলে গেছে, এই কথাটা তো শুনতে হবে না। জেঠুমনি, তুমি এসেছো? মেজদা, চিন্তা করছিলে বুঝি? আসলে যাবার সময় ভাবতে ভাবতে এক মনে চলে গেলাম, তোমাদের কাউকে বলা হলো না। আবার নতুন ভেগ ধরলে? হ্যাঁ, ভিকি বটে। সংসারে আমরা যখন জন্মাই তখন প্রথমেই আমরা নানা রকম ভেগ ধারণ করি। তারপর যখন চলে যাই তখন সব ভেগ নামিয়ে রেখে, সব শয্যা নামিয়ে রেখে আমরা যেভাবে এসেছিলাম ঠিক তেমনভাবেই চলে যাই। সবার ক্ষেত্রেই এক নিয়ম, কি আর করা যাবে? তোর ক্ষেত্রেও এক নিয়ম রে ভাই। হ্যাঁ, এই যে ভেগটা তুই ধরে আছিস, এটা কি আসল তুই? না তো। ঠিক এইরকমই প্রতিদিন আমাদের নানা রকম সাজে সাজতে হয়। এই সংসারটাই তো একটা রঙ্গমঞ্চ। আমরা সবাই এখানে অভিনেতা অভিনেত্রী। জীবন আমাদের যেমন ভাবে সাজায় আমরা ঠিক
তেমন ভাবি সাজি। হেমাঙ্গিনী, বড্ড খিদে পেয়েছে। আর তোমরাও তো কেউ খাওনি মনে হচ্ছে। একটু খাবারের ব্যবস্থা করলে হয় না? বাবা, আমরা আসলে ভেবেছিলাম মানে হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে। আমিও ভাবছিলাম তোমরা হয়তো ভাবছো যে আমি চলে গেছি তোমার মাকে মিথ্যে আশ্বাস দিয়ে। না, আমি যাব বলে কথাটা বলিনি, আমি থাকবো বলেই বলেছি। হ্যাঁ, আমি তোমার মার উপর একটু জোর খাটিয়েছি, কিন্তু যদি দেখতাম যে ডিভোর্স করে তোমার মা ভালো থাকবেন তাহলে আমি জোরটা খাটাতাম না। কিন্তু তা উনি থাকতেন না, সেই জন্য আমি জোরটা খাটিয়েছি। কিন্তু উনি থাকতেন না, হয়তো কিছুদিনের মধ্যেই তুমি তোমার মাকে হারাতে, সেই জন্যই আমি। ও দয়া, না হেমাঙ্গিনী, তোমাকে দয়া দেখানোর স্পর্ধা আমার নেই, বরং আমি তোমার দয়া চেয়েছি। তোমার দয়া চেয়েছি যাতে তুমি এই সংসারে থাকো। আমি তো জানি হেমাঙ্গিনী যে আমি তোমার যোগ্য নই, তাই আমার মধ্যে একটা সংকোচ ছিল, তাই আমি তোমার সঙ্গে থাকতে চাইনি। তুমি এতবার বলেছিলে আমাকে চলে যেতে, তুমি কতবার আমাকে বলেছিলে যে ডিভোর্স দিয়ে তোমাকে মুক্তি দিতে। তাই এখানে থাকাটা আমার অস্বাভাবিক ছিল। তারপর একসময় বুঝলাম যে তুমি মুখে যা বলছো তোমার মন তা বলছে না, তোমার মুখ যা বলছে তোমার চোখ তা বলছে না। আর তখনই আমি সিদ্ধান্ত নিলাম, না, আমি আর এখান থেকে যাব না। আমার জীবনের শেষ নম্বরটা আমি এখানেই বাঁধব। আর তো কটা দিন, একটু জ্বালাতন সহ্য করে নিও, একটু প্রশ্রয় দিও আমাকে। কত কিছু দেখবো আর শুনবো। ওর কথায় কিছু মনে করবেন না দাদা। কারুর কথায় আমি আর কিচ্ছু মনে করি না বৌমা। যে মনটা মনে করতো সেই মনটাই তো আর নেই। জেঠুমনি, আমরা সবাই এখন খুব খুশি। তুমি শুধু আমাকে কথা দাও যে তুমি আমাদের বাড়ি ছেড়ে আর কোথাও যাবে না। ও মেজো মা, এবার তো একটু হাসো। জেঠুমনি, তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। মেজমা সবসময় ছোটবেলায় তোমার নামে গল্প করতো। যখনই ঘুম পাড়াতে নিয়ে যেত তখন তোমার ব্যাপারে গল্প করতো, তোমার রূপের বর্ণনা করতো। আর সেই থেকেই শুনে শুনে তোমার রূপের একটা বর্ণনা তৈরি হয়ে গেছিল। আজ দেখলাম অবিকল সেই চেহারাই আছে। মেজমা একটুকুও বাড়িয়ে বলেনি। বাবা, যা ঘটে গেছে গেছে, বাকি দিনগুলো আর আমাদের ছেড়ে কোথাও যেও না। আমারও তো মাথার উপর একটা ছাতা লাগে বাবা। আর কতদিন আমার মাথার উপর একটা ছাতা ছাড়া, একটা শক্ত বলিষ্ঠ হাত ছাড়া চলবো বলতে পারো? আমার মা আমার জন্য অনেক করেছে, যথেষ্ট করেছে, কিন্তু আমার মারও
মাথার উপর একটা ছাতার প্রয়োজন ছিল বাবা। তুমি থাকো না আমাদের দুজনের মাথার উপর ছাতা হয়ে, আমাদের পরিবারের সবার ছাতা হয়ে থাকো না তুমি বাবা। দাদা, আমি আপনাকে একটা অনুরোধ করছি, আপনার ভাইয়ের কথায় রাগ করে কিন্তু কখনো এই বাড়ি ছেড়ে চলে যাবেন না। আপনার ভাইয়ের যে কিসের এত রাগ আপনার উপরে আমি জানি না, কিন্তু এই কথা জানবেন যে আমরা কিন্তু সকলে আপনাকে ভালোবাসি, সকলে আপনাকে মনে প্রাণে শ্রদ্ধা করি। আমরা সকলে চাই যে আপনি আমাদের সংসারে এই বাড়িতেই থাকুন। অনেকক্ষণ খেতে চেয়েছেন তিনি তো আগে আবার খিদে সহ্য করতে পারতেন না। চান করে আসার পরই গরম গরম ভাত বেড়ে দিতে হতো, যদি একটু দেরি হয়ে যেত অমনি রাগ করে আর খেতে চাইতেন না। কিন্তু এখন অনেক কিছু বদলে গেছে দেখছি। এতক্ষণ খেতে যাওয়ার পরেও নানা কথায় সময় কাটানো। কি রে ছোট, খাবারটা বাড়বি নাকি? আমাদের ছেলেগুলোরও তো খিদে পেয়েছে, তারাও তো অনেকক্ষণ ধরে খায়নি। অন্তত তাদের জন্য খাবারটা নিয়ে আয়। খিদে আমারও পেয়েছে হেমাঙ্গিনী, কিন্তু আগে আমার একটা অধিকার ছিল। সেই অধিকারের জোরে আমি অনেক কিছু বলতে পারতাম, করতে পারতাম, কিন্তু আমার জায়গাটাই তো নড়বড়ে হয়ে গেছে। তাই তোমাকে কিছু বলতে গেলে আমাকে 10 বার ভাবতে হয়। তুমি একমাত্র পারো আমার সেই ভাবনাটা কাটাতে, কিন্তু যতদিন সেই ভাবনা না কাটে ততদিন তো আমি আগের মতো বলতে পারি না, আগের মতো জোর করে আমি তো বলতে পারি না কেন আমাকে খেতে দাওনি। বরং এখন আমাকে বলতে হবে যে আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে। আদি খেতা যত সব, চিরকাল যা সহ্য করতে পারিনি তাই। ও ছোট, তুই দাঁড়িয়ে আছিস কেন? খেতে দিবি নাকি আমি খেতে দিতে যাব? বলছি যে মেজদি ভাই, আজকে বরং মেজ থেকে তুমি খাবারটা বেড়ে দাও, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। সে কথা আগে বললেই হতো। যত সব, কেন তোর 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 কিসের অসুবিধা হচ্ছে রে? আচ্ছা বেশ, আমি দিচ্ছি। থ্যাংক ইউ। যাওয়ার সময় বলে গেলে কাছের থেকে কাছে একটা স্টেশনারি দোকান যাচ্ছি। কখন গিয়েছিল আর কখন এলে? বাবা, একটা ব্লাউজ আনতে গেছিলাম, একটা ব্লাউজ বানাতে দেওয়া ছিল, সেটা আনতে গেছিলাম। রোশনির বাড়ির কাছেই জানো তো ব্লাউজের দোকানটা, ওর সঙ্গেই তো যেতাম ওই দোকানটা, তো সেখান হয়েই এলাম। তো যাওয়ার সময় তুমি এই কথাটা বলে যাওনি? তোমাকে একবারে সব কথা বলে দিয়ে যেতে হবে নাকি? অদ্ভুত তো, আমারও তো মনেও ছিল না। তারপরে দেখলাম ব্যাগের মধ্যে বিলটা আছে, তো মনে হলো একেবারে নিয়েই আসি, তো একবারে নিয়েই এলাম। তো কি হয়েছে তাতে? এনিওয়ে তুমি গরম থেকে এসছো, বসো। বসার কি আর উপায় আছে গো? মন মেজাজ একদম ভালো নেই। হঠাৎ তোমার মন খারাপ? বাবা, তোমার ওই মন বস্তুটি আছে কি নেই সেটা নিয়ে তো মাঝে মাঝে আমার সন্দেহ হয়। এই শোনো, তুমি আমার সঙ্গে না সবসময় ওরম করে কথা বলবে না।
মানুষের দুরবস্থা দেখলে না চোখে জল চলে আসে আমার। বৌদিমণি, কার দুরবস্থা হয়েছে গো? তোমারই তো সেটা সব থেকে ভালো করে জানা উচিত। তোমার জন্যই তো আজকে ওদের এই দুরবস্থা। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আবার হঠাৎ জাহ্নবীর পিছনে পড়লে কেন? কি হয়েছে আমাকে বলো। কার জন্য কি অবস্থা? তুমি কি বাইনি চান্স রোশনীদের বাড়ির ব্যাপারে বলছো? আর কাদের বাড়ির কথা বলবো? বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আন্টি ছাদে দাঁড়িয়ে আছে। আন্টিও আমাকে দেখতে পেয়ে গেল। তা ভদ্রতা বলে তো একটা কথা আছে না। আমি তখন আন্টিকে জিজ্ঞেস করলাম যে আন্টি কেমন আছো। তখন আন্টি বলল যে কেমন আর থাকবো। তারপরে আন্টি বলল যে একবার তাহলে ওপর থেকে ঘুরে যাও।